আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের দ্বিতীয় পাঠ তথা একটি আরবি শব্দের শুরু, মধ্যখান ও শেষে আরবি হরফ কি একই রকম থাকে নাকি ভিন্নতা রয়েছে, এই বিষয়ে প্রয়োজনে আলোচনা ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসটি করার পূর্বে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা খাতা কলম নিন এবং এগুলো আজকে সেখানে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো কোরআন শরীফে আরবি হরফগুলো কেমন ভাবে আসে। আজকের ক্লাসটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করি ইনশাআল্লাহ তাআলা হরফ চিনা নিয়ে আমাদের মাঝে কোনো সন্দেহ আর থাকবে না। আমরা কোরআন শরীফের সব হরফকেই সহজভাবে চিনতে পারবো। তো প্রথমে দেখুন, এখানে আমি 5টি হরফ লিখেছি। প্রথম হরফ হচ্ছে বা। তো প্রথমে বা সম্পূর্ণটা লিখে তারপরে আমি আংশিক লিখেছি এবং নিচে একটা ফোঁটা দিয়েছি। আরবিতে এটাকে নোক্তা বলা হয়। তো যখনই আপনারা নিচে দেখবেন যে একটা নোক্তা আছে, তখন আপনারা সেটাকে বা হিসেবে ধরবেন। নিচে এক নোক্তা হইলে বা হবে। তারপরে দেখুন নুন লিখেছি, নুনের উপরে এক নোক্তা, তার মানে এই যে এই দাগ, এই দাগের উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি নুন হবে। তাহলে যখনই নিচে আপনারা একটা নোক্তা দেখবেন তখন সেটাকে বা হিসেবে ধরবেন, আর যখনই উপরে একটা নোক্তা দেখবেন তখন সেটাকে নুন হিসেবে ধরবেন। তারপরে দেখুন এখানে তা লিখেছি, তার উপরে 2 নোক্তা, তার মানে যখনই আপনারা উপরে 2 নোক্তা দেখবেন তখন সেটা হবে তা। হ্যাঁ, আর যখন নিচে 2 নোক্তা দেখবেন সেটা হবে ইয়া। আবার যখন উপরে 3 নোক্তা দেখবেন তখন সেটা হবে সা। তো এটা খাতায় প্র্যাকটিস, প্রত্যেকটা লাইন ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো খাতায় এভাবে লিখবেন, দেখুন ভালো করে খেয়াল করুন। প্রথমে বাটা পরিপূর্ণ লিখবেন, লিখে তারপরে এই যে এভাবে দাগ দিবেন, নিচে একটা নোক্তা দিবেন, একটা ফোঁটা দিবেন আর বলবেন বা। আবার এভাবে দাগ দিবেন, নিচে একটা ফোঁটা দিবেন, পড়বেন বা। আবার সেম এভাবে বা বা। তার মানে এরকম, এই যে এরকম একটা মাথা, এটার নিচে একটা নোক্তা থাকলে হবে বা। তো তারপরে দেখুন এই যে নুনটা লিখবেন, একটা দাগ দিবেন এভাবে, এরকম একটা মাথা দিয়ে উপরে একটা নোক্তা দিবেন, নুন। নুন, তার মানে যখনই আমরা উপরে একটা নোক্তা দেখব তখন সেটাকে আমরা নুন ধরবো। যখনই আমরা উপরে মিলানো অবস্থায়, একটার সাথে আরেকটা মিলিয়ে লেখা অবস্থায় যখন আমরা উপরে একটা নোক্তা দেখব তখন সেটাকে আমরা নুন হিসাবে ধরবো। এভাবে লিখবেন এবং পড়বেন তা। এই যে এভাবে টান দিয়ে উপরে 2 নক্তা তা, এভাবে টান দিয়ে উপরে 2 নক্তা দিবেন তা। লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, নিজে নিজে খাতায় লিখবেন আর পড়বেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সহজেই হরফগুলো আপনারা চিনতে পারবেন। তারপরে ইয়া, এভাবে টান দিয়ে নিচে 2 নক্তা দিবেন, ইয়া হয়ে যাবে। এভাবে টান দিয়ে নিচে 2 নক্তা দিবেন, ইয়া হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এইভাবে আপনারা এই হরফগুলো অনুশীলন করবেন। যখন এই যে 5টা হরফ ভালো করে অনুশীলন হবে, যে নিচে 1 নক্তা হলে বা হবে, উপরে 1 নক্তা হলে নুন হবে, উপরে যদি 2 নক্তা হয় তাহলে তা হবে, নিচে 2 নক্তা হলে ইয়া হবে, উপরে 3 নক্তা হলে সা হবে। এগুলো যখন ভালো করে আপনার আয়ত্ত হবে তখন আপনারা এই জিনিসটা পড়বেন, দেখবেন চিনতে পারতেছেন কিনা। দেখেন উপরে একটা নোক্তা আছে, তাহলে এটা কি হবে? এই যে উপরে এক নোক্তা থাকলে কি হয়? নুন হয়, ঠিক না? নিচে একটা নোক্তা আছে, তাহলে এটা কি হবে? নিচে এক নোক্তা থাকলে কি হয়? বা হয়। উপরে 2 নক্তা থাকলে কি হবে? তা হবে। নিচে 2 নক্তা থাকলে কি হবে? ইয়া হবে। উপরে 3 নক্তা থাকলে কি হবে? সা হবে। নিচে 2 নক্তা থাকলে কি হবে? ইয়া হবে। উপরে 2 নক্তা থাকলে কি হবে? তা হবে। আর এটা তো বা, এটা তো বুঝাই যাচ্ছে। কোরআন শরীফে আপনারা লক্ষ্য করবেন, একটা শব্দের মধ্যে অনেকগুলো হরফ মিলানো অবস্থায় আসে, একটার সাথে আরেকটা মিলিয়ে লেখা হয়। তো মিলিয়ে লেখার সময় যে এভাবে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা হয়। উপরে 1 নক্তা হলে নুন, নিচে 1 নক্তা হলে বা। উপরে 2 নক্তা হইলে তা, নিচে 2 নক্তা হলে ইয়া। উপরে 3 নক্তা হলে সা, নিচে 2 নক্তা হলে ইয়া। উপরে 2 নক্তা হলে তা, নিচে 1 নক্তা হলে বা। এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এটা যতক্ষণ পর্যন্ত না ভালো করে আয়ত্ত হচ্ছে আপনারা সামনেরটা যাবেন না, ঠিক আছে? অল্প অল্প করে ভালো করে শিখুন, একটু সময় দিন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো প্রথম অংশটুকু পড়ার পরে আপনারা এখানে চলে আসবেন। দেখুন এখানে আমি লিখেছি হচ্ছে হা, খ, জিম। হাটা কেমন হয় দেখতে? এই যে এভাবে। হাটা যখন আরবি শব্দের শুরু মাঝখানে আসে তখন এই যে এমন দেখতে হয়, শুধু এই মাথাটুকু আসে। এই যে এটা আমি গোল করে বুঝাইও দিছি যে শুধু এই মাথাটুকু আসবে, বাকি এই নিচের অংশটুকু আসবে না। খটা যখন আরবি শব্দের শুরুতে মাঝখানে মিলন অবস্থা আসে তখন হায়ের উপরে 1 নোক্তা দিলে খ হবে। প্রথমে হা লিখুন, তারপরে এর উপরে একটা নোক্তা দিন, এটা খ হয়ে যায়। আবার একই রকম ভাবে হা লিখুন, নিচে একটা নোক্তা দিন, জিম হবে। দেখুন এই যে এই মাথার উপরে কিন্তু নোক্তা আছে, এটা খ। আবার এই যে এই মাথাটা, এটার নিচে একটা নোক্তা আছে, এটা জিম। এইভাবে। তো ওগুলো আপনারা খাতায় এভাবে প্র্যাকটিস করবেন। আমি দেখাচ্ছি আবার একটু, এগুলো খাতায় সুন্দর করে অনুশীলন করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি।
দেখুন খুব ভালো করে খেয়াল করুন। প্রথমে হাটা লিখবেন। এটা আমি বোঝানোর জন্য লিখতেছি। তারপরে এভাবে টান দিবেন একটা, এভাবে হা, এভাবে হা, এভাবে, এভাবে, এভাবে। একটা বিষয় খেয়াল করুন। দেখুন এই জায়গাটা ফাঁকা, দেখছেন? এটা এরকম মিলানো নাই। এই যে এভাবে মিলানো না। একটা অংশ ফাঁকা আছে। তার মানে একটা অংশ এভাবে যখন ফাঁকা থাকবে বাম দিকের, তখন সেটা কি হবে? হা হবে। এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। তাহলে এভাবে আপনারা অনুশীলন করবেন। এই যে এভাবে টান দিবেন, এই যে এভাবে হা। কি হবে? হা। খাতায় লিখবেন এবং পড়বেন। তারপরে আমরা খ লিখি। উপরে একটা নোক্তা দিলেই খ হয়ে যায়। একই রকম ভাবে এভাবে লিখুন, উপরে একটা নোক্তা দিন খ। 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 তারপরে আমরা জিমটা লিখে ফেলি। লিখবেন এভাবে খাতায় লিখে, এই যে এভাবে টান দিবেন, নিচে এক নোক্তা জিম। এভাবে টান দিবেন, নিচে এক নোক্তা জিম। এভাবে টান দিবেন, নিচে এক নোক্তা জিম। তো এইভাবে আপনারা খাতার মধ্যে লিখুন এবং অনুশীলন করুন। তো ভালো করে অনুশীলন করার পরে আপনারা এখানে আসবেন, এই যে এটা পড়বেন, শুধু হরফগুলোর নাম বলবেন, দেখবেন যে আপনারা ভালোভাবে চিনতে পারতেছেন কিনা। তো প্রথমে দেখুন উপরে একটা নোক্তা আছে, তো উপরে একটা নোক্তা থাকলে কি হয়, এটা আমরা এই যে কিছুক্ষণ আগেই করছি। এই যে উপরে একটা নোক্তা থাকলে নুন হয়। আপনারা যদি এই অংশটুকু ভালো করে আয়ত্ত করে থাকেন তাহলে এখানে কোনো সমস্যাই হবে না, কারণ আমি আগে যতটুকু পড়াইছি ওইটার সাথে মিল রেখে পরবর্তী অংশটা এভাবে লেখা হয়েছে। সামনে আপনারা এমন যতগুলো অনুশীলন দেখবেন, সেখানে আমি আগের যতটুকু অংশ পড়াইছি ওই হরফগুলো রেখেই ওই অনুশীলনটা আপনাদের জন্য দিয়েছি। তো দেখুন উপরে এক নোক্তা হলে নুন হয়। তারপরে এই যে এরকমটা হায়ের মতো নিচে এক নোক্তা থাকলে কি হবে? এই যে জিম হবে। এটা আমরা এইমাত্র অনুশীলন করেছি। উপরে এক নোক্তা থাকলে নুন, এটা কি হবে? খ হবে, ঠিক না? এই যে খ। যে এখানে এই সাইডটা ফাঁকা, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করবেন। অনেকে এই ফাঁকাটা খেয়াল করে না যে হায়ে এরকম একটা ফাঁকা থাকে, ওইটাকে অন্য একটা হরফ বলে ফেলে। তো আপনারা ভালো করে খেয়াল করবেন, যেভাবে বলি ওইভাবে খেয়াল করবেন। সে দুই নোক্তা হইলে কি হবে? ইয়া হয়। উপরে দুই নোক্তা হইলে তা হয়। এটা হচ্ছে হা। নিচে এক নোক্তা হইলে বা হয়। উপরে তিন নোক্তা হলে সা হয়। উপরে এক নোক্তা হইলে কি হয়? নুন হয়। তারপর এটা হচ্ছে হা। এভাবে আপনারা নিজেরা নিজেরা এগুলো অনুশীলন করবেন। সামনে যতগুলো এরকম অনুশীলন আসবে সেগুলো আমি বলে দেব না, সেগুলো আপনারা নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবেন। তারপরে দেখুন এই যে এই উদাহরণটা, তো দেখেন এটা হচ্ছে ফা, এটা হচ্ছে কফ, এটা আমরা জানি। ফা এবং কফটা যখন কোন আরবি শব্দের শুরুতে মাঝখানে মিলন অবস্থায় আসে, তখন শুধু এই গোল অংশটুকু আসে, এই প্রথম এই অংশটুকু আসে। আমরা এটাও ভালোভাবে অনুশীলন করব। এটা কিভাবে অনুশীলন করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে ফাটা লিখবেন, পুরাটা লিখবেন, উপরে একটা নোক্তা দিয়ে টান দিবেন, তারপরে গোল, এভাবে গোল দিয়ে উপরে এক নোক্তা দিবেন, ফা লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, ফা ফা, নিজে বুঝতে পারলে যথেষ্ট। ফা ফা। তারপরে কফটা লিখবেন, কফ, উপরে দুই নোক্তা গোল, উপরে দুই নোক্তা কফ, কফ কফ। এভাবে আপনারা অনুশীলন করবেন। ভালোভাবে অনুশীলন করার পরে যখন সেগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, আপনারা বুঝবেন যে গোল উপরে এক নোক্তা থাকলে ফা হয়, গোল উপরে দুই নোক্তা থাকলে কফ হয়। তখন আপনারা এই যে এই জায়গাটা পড়বেন। আগে যেগুলো পড়ানো হয়েছে ওগুলোর মধ্য থেকে এখানে লেখা হয়েছে। তো এটা আপনারা নিজেরা নিজেরা অনুশীলন করবেন। এটাকে কি বলে? নিচে এক নোক্তা হলে কি হয়? গোল। উপরে এক নোক্তা হলে কি হয়? এইমাত্র আমরা পড়লাম ফা হয়। তারপরে এই যে এটা দেখেন, গোল উপরে দুই নোক্তা থাকলে কি হয়? এই যে কফ হয়। গোল উপরে দুই নোক্তা থাকলে কি হয়? কফ হয়। গোল উপরে এক নোক্তা থাকলে কি হয়? ফা হয়। তো এগুলো আপনারা পড়বেন, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা অনুশীলন করবেন। তারপর দেখুন এই যে আইন, যখন কোনো মিলান অবস্থায় আইনটা কোনো শব্দের শুরুতে আসে, তখন এই যে হামজার মতো এমন দেখা যায়। আর যখন মাঝখানে আসে তখন এই যে এমন দেখা যায়। এখানে যে মাঝখানে আমি গাঢ় করে লিখছি, গাঢ় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারপর যখন শেষে আসে, শেষে আসলে আইনটা এমন ভাবে দেখা যায়। এগুলো আপনারা নিজেরা নিজেরা চর্চা করবেন। যখন চর্চা হয়ে যাবে তখন এই যে এই পুরো জায়গাটা পড়বেন। আইন, আর এটা কি? গইন। আইনের উপর একটা নোক্তা দিলেই আমরা জানি গইন হয়ে যায়। এটা হচ্ছে গইন। আইনটা কিছুটা আমরা যে ত্রিভুজ লিখি না ওইটার মতো, ট্রায়াঙ্গেল। আর শুরুতে যখন আসে তখন এটা হচ্ছে হামজার মতো দেখায়। এখন একটা প্রশ্ন হয় যে তাহলে হামজাটা যদি মিলানো অবস্থা আসে তখন ওইটা দেখতে কেমন হবে? তো ওইটার উদাহরণ হিসেবে আমি এখানে হরফ দিয়ে একটা নকশা লিখেছি। দেখুন হামজা যখন কোনো শব্দের মাঝখানে আসবে, যে শব্দের প্রত্যেকটা অক্ষর মিলানো মিলানো একটার সাথে আরেকটা মিলানো আছে, তখন হামজাটা আলাদা ভাবে আসবে। দেখুন এই যে এখানে লক্ষ্য করুন হামজাটা আলাদা আছে, বা হামজা ফা, হামজাটা এভাবে আলাদা আসবে।
এটা এমন আসবে না। সুতরাং এটা কি হবে? আইন হবে। এটাকে আমরা হামজা বলবো না। অনেকে ভুল করে এটাকে হামজা বলে ফেলে। না, হামজা যখন মিলান অবস্থায় আসবে তখন ওইটা এভাবে আলাদা আসবে, মিলান অবস্থায় আসবে না। তো ভালো করে এগুলো আপনারা অনুশীলন করার পরে এই পুরা নকশাটা আপনারা পড়ে ফেলবেন। সিনটা যখন কোনো শব্দের শুরুতে মাঝখানে মিলান অবস্থায় আসে তখন শুধু এই ৩টা মাথা আসে। দেখুন ১, ২, ৩, ৩টা মাথা আসবে। আর আমরা জানি সিনের উপরে ৩টা নোক্তা দিলেই শিন হয়ে যায়। সিন, শিন একই রকম, খালি শিনের মধ্যে ৩টা নোক্তা আছে, ফোঁটা আছে, সিনের মধ্যে নাই। তো এটাও আপনারা অনুশীলন করবেন। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিনটা লিখবেন, লিখে এখন সংক্ষিপ্ত যে রূপটা ওটা লিখবেন। ৩টা মাথা, ১, ২, ৩, ১, ২, ৩। তার মানে এরকম যখন ৩টা মাথা আসবে তখন সেটা কি হবে? সিন হবে। এভাবে খাতায় লিখুন এবং পড়ুন। সিন, সিন, সিন। এভাবে লিখুন আর পড়ুন। সিন। আর সিনের উপরে ৩টা নোক্তা দিলেই শিন হয়ে যায়। এটার উপরে ৩টা ফোঁটা দিয়ে দেই, শিন হবে এটা। শিন। এভাবে আপনারা অনুশীলন করবেন। অনুশীলন করা শেষে আপনারা এখানে আসবেন, এসে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা পড়ে ফেলবেন। দেখুন এখানে ৩টা মাথায় কি হবে? সিন হবে। এখানে ৩টা মাথা, উপরে ৩টা নোক্তা কি হবে? শিন হবে। এখানে দেখুন একটা মাথা, উপরে ৩ নোক্তা, এটা কি হবে? সা হবে। কারণ একটা মাথার উপরে যদি ৩টা নোক্তা থাকে তখন সেটা কি হয়? সা হয়। এই যে আমরা এখানে লিখেছি। এই যে একটা মাথা, উপরে ৩ নোক্তা, কি হবে? সা হবে। তো খুব মনোযোগ সহকারে আপনারা এগুলো পড়বেন, অনুশীলন করবেন। তারপরে দেখুন সদ, দদ, এগুলো যখন মিলন অবস্থায় কোনো শব্দের শুরুতে মাঝখানে আসে তো শুধুমাত্র সদের এই প্রথম অংশটুকু আসে। তো এগুলো আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। দেখছেন এই ফাঁকাটা একটু বড় হয়। এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। খাতায় বারবার বারবার লিখবেন, পড়বেন, বারবার লিখবেন, পড়বেন। ইনশাআল্লাহ হরফ চেনা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আর থাকবে না, এটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। কারণ এটা পরীক্ষিত। এভাবে আমি ছাত্রদেরকে পড়াই এবং ওরা সহজে এগুলো ধরতে পারে এবং আয়ত্ত করতে পারে। এটা আমি দেখেছি। এর জন্যই আমি আপনাদেরকে এই পদ্ধতিতে পড়াচ্ছি। দেখেন এই যে এরকম, এটা কি হবে? এই যে দদ হবে, ঠিক আছে? মাথায় এই শুধুমাত্র মাথার এই অংশটুকু আসছে, এই যে এই অংশটুকু আসছে দদ। সদের উপরে এক নোক্তা দিলে দদ হয়ে যায়। আর এটা কি হবে? সদ, কারণ এটার উপরে কোনো নোক্তা নেই। তারপরে দেখুন কাফ। কাফটা কোরআন শরীফের মধ্যে ৩ ভাবে মোটামুটি আসে। এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে। এই যে উপরে যে মাত্রাটা, এটা পরিপূর্ণ রূপে থাকতে পারে, যেমন এই যে এটা, আবার আংশিকও থাকতে পারে, আবার এর চেয়ে একটু ছোটও থাকতে পারে। তো আপনারা এই কাফটা লিখবেন, লিখে এই ৩টা ধরনে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, খাতায় লিখবেন এবং পড়বেন। অতঃপরে এই পুরা নকশাটা আপনারা পড়ে ফেলবেন। এটা কি হবে? এই যে দেখুন, দেখছেন? তারপরে এই যে এটা কি হবে? তারপরে এটা কি হবে? এগুলো ভালো করে খেয়াল করবেন। দেখুন লামটা ভালো করে খেয়াল করুন। আরবি শব্দের শুরুতে মাঝখানে মিলানো অবস্থায় যখন দেখবেন যে সোজা এরকম একটা দাগ আছে তখন সেটা হবে লাম। আমি আবার বলছি, আরবি শব্দের শুরুতে মাঝখানে মিলান অবস্থা যখন এরকম সোজা একটা দাগ দেখবেন তখন সেটা হবে লাম। দেখুন এর যে সোজা একটা দাগ, এটা মিলান অবস্থায় শুরুতে আসছে। আবার সোজা একটা দাগ, এটা মিলানো অবস্থায় মাঝামাঝি অংশে আসছে। এই দুইটাই হচ্ছে লাম। মিলানো অবস্থায় এখন যদি শেষে এরকম একটা সোজা দাগ থাকতো তাহলে সেটা হয়তো আলিফ। এরপরে যদি কোনো হরফ না থাকতো তখন সেটা হতো আলিফ। তাহলে কি বললাম? আরবি শব্দের শুরুতে মাঝখানে মিলন অবস্থায় যখন আপনারা এরকম সোজা একটা দাগ দেখবেন তখন সেটা হবে লাম, আর যখন শেষে এরকম সোজা একটা দাগ দেখবেন মিলন অবস্থায় তখন সেটা হবে আলিফ। ওইটা নিয়ে আমরা সামনে আর একটু আলোচনা করব। তো এইভাবে এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করার পর আপনারা এখানে আসবেন, এসে এই পুরাটা পড়বেন। এটা কি হবে? এটা কি হবে? খুব মনোযোগের সাথে আমার কথাগুলো খেয়াল করবেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখুন মিমটা ৩ রকম ভাবে আসতে পারে। শুরুতে আসলে মিমটা দেখতে এমন হবে, মাঝামাঝি অংশে আসলে মিমটা দেখলে এমন হবে, একটু গাঢ় করে নিচে যদি কিছু থাকে গাঢ়, ওইটা মিম ধরে নিবে। আবার এরকম ফাঁকাও থাকতে পারে, গাঢ় নাও থাকতে পারে। তো মাঝামাঝি আসলে এটা দেখতে এমন হয়। আবার যখন শেষে আসে তখন এই যে এমন হয়। তাহলে শুরুতে আসলে এমন হইতে পারে, এই অংশটুকু থাকবে মিলন অবস্থায়, আর শেষে আসলে এই অংশটুকু শেষে থাকবে। দেখুন এই যে মিমটা শুরুতে আসছে, দেখছেন? এই যে এরকম আসছে। আর যখন শেষে আসছে তখন দেখুন এই যে এভাবে আসছে। অনেকে মিম এবং সদের মাঝে এলোমেলো করে ফেলে। দেখুন মিমটা ছোট, মিমটা দেখতে ছোট হয় এবং এর ফাঁকাটাও ছোট। আর সদ, এই দেখুন সদটা দেখতে বড় হয় এবং এর ফাঁকাটাও বড় হয়। এগুলো ভালো করে খেয়াল করবেন এবং এই পুরাটা পড়বেন।
একদিন যদি বেশি চাপ হয়ে যায়, আপনারা একটু সময় নিয়ে প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে সময় দিন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আপনি যদি এই হরফগুলো চিনতে পারেন, তার মানে আপনি ধরতে পারেন আপনার কোরআন শরীফ শেখার 40% কাজ হয়ে গেছে। হাঁটা শুরুতে আসলে এমন হয়, মাঝখানে আসলে এমন হয়, শেষে আসলে এমন হয়। মাঝখানে আসলে 3 রকম হতে পারে, নিচে এবং উপরে দেখছেন ফাঁকা জায়গা, অথবা শুধুমাত্র নিচে ফাঁকা জায়গা, অথবা নিচে ফাঁকা জায়গা কিন্তু এটা হচ্ছে একটু বাঁকা, এই অংশটা একটু বাঁকা। আর শেষে আসলে এই যেমন হবে, মিলান অবস্থায় যদি আসে এমন ভাবে আসতে পারে, আর আলাদা আসলে এমন আসবে। তো হাঁটা আপনাদেরকে আমি একটু লিখে দেখাচ্ছি। দেখুন, হাঁটা যখন শুরুতে আসে তখন কিভাবে আসে, এই যে এইভাবে টান দিবেন, এই 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 হা লিখবেন আর পড়বেন কিছুটা ফুলের মতো। কি ফুল মনে পড়তেছে না, মানে ফুলের মতো দেখা যাচ্ছে, দেখছেন এই যে এরকম, এই যে হা লিখবেন আর পড়বেন হা। তো শুরুতে আসলে হাটে এমন আসে, আর যখন মাঝখানে আসে তখন কিভাবে আসে দেখুন, ওই যে উপর নিচে ফাঁকা, উপরে নিচে ফাঁকা থাকবে, অথবা শুধুমাত্র নিচে ফাঁকা থাকবে কিন্তু একটু বাঁকা থাকবে, বাঁকা। আরেকভাবে হচ্ছে নিচে ফাঁকা থাকবে কিন্তু এই ফাঁকাটা হচ্ছে বাঁকা না, এটা সোজা। তো শুরুতে আসলে এই যে এমন হয়, আর হচ্ছে মাঝখানে আসলে এই যে এমন হয়, ফাঁকা থাকবে, ফাঁকাটা একটু বাঁকা থাকতে পারে, আবার সোজাও থাকতে পারে। তো এই 3 রকমের মধ্যে ইনশাল্লাহ আপনারা হাটাকে পেয়ে যাবেন। খুব মজার পড়া এগুলো, ঠিক আছে? আমরা যখন পড়েছিলাম, আমরা খুব মজা করে পড়তাম এগুলো। এগুলো ভালো করে যখন প্র্যাকটিস করা হবে খাতায়, তারপরে এগুলো পড়বেন। এই যে এখান থেকে এটা কি হবে, এটা কি হবে, এই যে এরকম আলিফের মতো সোজা যদি দাগ মাঝখানে থাকে, মাঝামাঝি অংশে কি হয়, শুরুতে আসলে কি হয় মিলন অবস্থায়, এটা আমি বলেছি লাম হয়। যখনই মিলন অবস্থায় শুরুতে মাঝখানে এরকম সোজা একটা দাগ দেখবেন, তখন সেটা কি হবে, লাম হবে। এটা খেয়াল রাখবেন, আর এগুলো পুরোটা পড়ে ফেলবেন। এগুলো পারবেন ইনশাল্লাহ, পারার কথা যদি ভালো করে অনুশীলন করে থাকেন। এটাকে লাম আলিফ বলা হয়। আমরা লাম আলিফকে আরবি 29টা হরফের মধ্যে একটা হরফ মনে করি, কিন্তু লাম আলিফ আরবি 29টা হরফের মধ্যে একটা হরফ না। এখানে লাম এবং আলিফ একসাথে এসেছে, এজন্য এটাকে লাম আলিফ বলা হয়। আপনারা যদি আরবি 29টা হরফ ভালো করে পড়ে থাকেন, দেখবেন সেখানে লাম আলিফ বলতে কিছু নাই। দেখুন, লাম আলিফটা এটা কোরআন শরীফে মোটামুটি 3 ভাবে আসে। এই যে একভাবে, এভাবে এবং এভাবে, এই 3 ভাবে আসে। তো আমি একটা কথা বলেছিলাম, মিলান অবস্থায় শুরুতে মাঝখানে যদি সোজা এই যে এরকম একটা দাগ থাকে, তখন সেটা কি হয়, লাম হয়। আপনারা খেয়াল করুন, এখানে দেখুন, এই যে এটা যেহেতু প্রথম আছে, এটা হচ্ছে লাম, আর এটা হচ্ছে আলিফ, লাম আলিফ। আর এটা হচ্ছে লাম, মিলান অবস্থায় শুরুতে আসছে লাম, আর এটা হচ্ছে শেষে আসছে, এটা হচ্ছে আলিফ। এটাও শুরুতে আসছে, এটা শেষে আসছে, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে আলিফ, তাহলে লাম আলিফ। এটা কিছুটা হায়ের মতো দেখতে, কিন্তু হাটার মাত্রাটা ছোট হয় আর এটার মাত্রাটা বড় হবে। আপনাদেরকে আমি একটু লিখে দেখাচ্ছি। দেখুন, হাঁটা যখন আসে তখন হাঁটা মাত্রাটা এই যে উপর অংশটা ছোট হবে, এই যে এরকম ছোট থাকবে। আর যখন লাম আলিফ আসবে তখন এই যে মাত্রাটা এটা অনেক বড় থাকবে, এই দেখছেন এরকম বড় থাকবে। এটা ছোট, এটা বড়, তো মিলিয়ে ফেলার কিছু নাই, একটু খেয়াল করলেই সহজ, একটু খেয়াল করলেই সহজ। এই যে হা, আর হচ্ছে এই যে লাম আলিফ, মাত্রাটা আমি একটু টান দিয়ে দিই। তো এটা ছোট থাকবে, এটা বড় থাকবে। তো এটা টান দিয়ে দিই, এটা লাম আলিফ, আর একটু ছোট করে দেই, এটা হচ্ছে হা। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো করে যখন অনুশীলন হবে তখন এই যে এই অংশটা পড়ে ফেলবেন। আমি বলেছিলাম, আবারও বলতেছি, শুরুতে মাঝখানে মিলানো অবস্থায় যখন এরকম সোজা দাগ দেখবেন তখন সেটা হবে লাম। তার মানে এটা হচ্ছে শুরুতে আছে, এটা হচ্ছে লাম, এরকম সোজা একটা দাগ মাঝখানে আসে, এটা লাম। আর যখন শেষে এরকম সোজা দাগ থাকবে, এরপরে মিলান অবস্থায় কোনো হরফ থাকবে না, তখন সেটা হবে এই যে আলিফ। এটাকে বলা হয় গোলতা। তাহলে আমরা বুঝতে পারলাম তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাম্বা তা আর একটা হচ্ছে গোলতা। দুইটার ব্যবহারে পার্থক্য রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন আমরা ভালোভাবে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো এই ছিল আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং নিজেরা ভালো করে কোরআন শিখবেন, অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন
ইনশাল্লাহ কোরআন শরীফ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না আশা করি আমি, কারণ সবগুলো নিয়ম কানুন যতটুকু জানার প্রয়োজন সবগুলো বিষয় এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা পার্টে, এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস কেউ যদি একটু মনোযোগ দেয়, একটু চেষ্টা করে, সে অবশ্যই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে, এটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন, নিজে নিজে অনুশীলন করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।